Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so everyone be attentive and enjoy the class. আজকে সোহাগ স্যার আপনাদের ক্লাস নেওয়ার কথা ছিল স্যারের, কিন্তু স্যার একটু অসুস্থ, এই জন্য স্যার আজকে ক্লাসটা নিতে পারছেন না। আজকের ক্লাসটা আমিই নিব, এবং আজকের রুটিনে আমারই ক্লাসটা ছিল। যাই হোক, তো সবাই মন দিয়ে ক্লাসটা করবেন। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা কথা বলতে গেলে বা আমরা ফ্রি হ্যান্ডে লিখতে গেলে আমাদের একটা বিষয় খুব ভালোভাবে জ্ঞান থাকা দরকার। এইটা না থাকলে আমরা লিখতেই পারি না সঠিক করে। সেটা হচ্ছে ক্লজ। ক্লজের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজের অর্থ হচ্ছে বাক্য অংশ। দেখেন, আগামীকাল আমি আপনাদের এই ক্লজটা বোঝানোর পরে ন্যারেশনের উপরে একটা ক্লাস নিব। হ্যাঁ, ন্যারেশন বা ভয়েস চেঞ্জের উপরে, ভয়েস চেঞ্জের উপরে অনেক ক্লাস নিয়েছি, কিন্তু ন্যারেশনের উপর ওইভাবে হয়তো ক্লাস নেওয়া হয়নি। তো আজকে আমি একটু ক্লজটা দেখাচ্ছি, তারপর অন্যান্য বিষয়টা ধীরে ধীরে দেখাবো। সবাই ধৈর্য ধরে ক্লাসটাতে থাকবেন, ধন্যবাদ। তাহলে আমরা জানি ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। বড় একটা বাক্যের ছোট কোনো খণ্ডিত অংশকে বলা হচ্ছে বাক্যাংশ। আমাকে কি সবাই শুনতে পারছেন? ইমদাদুল হক, Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে জায়গাটা বললাম, ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ক্লজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। ক্লজ প্রধানত তিন প্রকার, একেবারে উপরে লিখেছি। ক্লজ প্রধানত তিন প্রকার। কয় প্রকার বললাম? ক্লজ প্রধানত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটাকে অন্য নামে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ স্বাধীন দেশ। স্বাধীন ক্লজ কি বলা হবে বলেন? স্বাধীন ক্লজ। আরেক নামে বলা হয় মেইন ক্লজ। কোনো মানুষের দুইটা তিনটা চারটাও নাম আছে, আমি দেখেছি। তো প্রিন্সিপাল ক্লজকে ডাকা হয় এই নামে। আবার এই ব্যক্তির অন্য একটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার এর নাম হচ্ছে মেইন ক্লজ। তো আমরা প্রিন্সিপাল ক্লজ নামেও চিনতে পারবো, মনে রাখতে পারবো। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বললেও হবে, মেইন ক্লজ বললেও হবে। এর বাংলাটা হচ্ছে স্বাধীন বাক্য অংশ। এরপর রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এর অর্থ হচ্ছে অধীন বাক্য অংশ। আরেকটা রয়েছে কোঅর্ডিনেট ক্লজ। আরেকটা কি আছে বলেন? কোঅর্ডিনেট ক্লজ, সমন্বয়কারী। আচ্ছা, যাই হোক, তো এখানে বলা হচ্ছে, এইবার আবার এখানে দেখা যায়, দেখেন, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো এটা আমরা ধীরে ধীরে দেখব। প্রথমে আমরা দেখব প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কেমন জানেন? আমি একটু প্রথমে বলি নিজের ভাষায়। একটা বাক্যের দুইটা খণ্ডিত অংশ, যে ছোট ছোট অংশকে বলা হয় ক্লজ বা বাক্য অংশ। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, একটা বাক্য যদি এভাবে বলি যে, যেহেতু সে অসুস্থ সেহেতু সে এখানে উপস্থিত নেই। দেখেন, আমি যদি এই বাক্যটা বলি, যেহেতু সে অসুস্থ, এই বাক্যটা কিন্তু সে এখানে উপস্থিত নেই, সামনে একটু দেখতেও পারছেন এখানে আমি কালার করেছি, এর উপরে কিন্তু নির্ভর করতেছে। আমি একটু এটা বড় করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি কি করলাম? এখানে বাক্যটা লিখলাম যে অ্যাজ হি ইজ সিক। এটা কিন্তু ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু নির্ভর করতেছে। যেহেতু সে উপস্থিত নেই, এটা বললে কিন্তু এর আগে বা পরে কিছু শোনার আগ্রহ থেকে যায়। কিভাবে? হি ইজ নট প্রেজেন্ট হেয়ার। অ্যাজ হি ইজ সিক, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার। যেহেতু সে অসুস্থ সেহেতু সে এখানে উপস্থিত নেই। তাই বলা যায়, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, বা প্রিন্সিপাল ক্লজ বলে, বা মেইন ক্লজ বলে। আপনি যেটাই বলবেন সেটাই হবে। দেখেন, আমি যতটা ধীরে ধীরে স্লোলি কথা বলে আপনাদেরকে বুঝাই দেই, আপনারা যদি এখান থেকে না বুঝতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা কাঁচা থেকে যাবে, এই জায়গাটায় সমস্যা থেকে যাবে। তাহলে পরবর্তী বিষয়গুলো বুঝতে পারবেন না। এখনই যারা ক্লাসে যোগদান করছেন, আমার শব্দটা যাদের কাছে পৌঁছে যাচ্ছে, আমি সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে, ধৈর্য সহকারে এই ক্লজের অংশটা একটু দেখবেন। তো আমরা পেলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ইংলিশে বা ক্লজের অংশে একে বলা হয় এ হোস্ট অফ অন সেলফ, অর্থাৎ একাই একশো। দেখেন, ক্লজ না পারলে বড় বড় বাক্য তৈরি করতে পারবেন না। অনেকেই হোয়াটসঅ্যাপে লিখে দেয় বা ফোনে বলে, স্যার ছোট ছোট বাক্য তো পারি, বড় বাক্য পারি না। বড় বাক্য পারতে গেলে আপনাকে ক্লজ সম্পর্কে অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে। আর ইউ ওকে? আচ্ছা, এরপর দেখেন ব্যাখ্যা।
ব্যাখ্যাটা বলা হচ্ছে হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এইটুকু বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ও প্রকাশ করে, অর্থাৎ অ্যাজ হি ইজ সিক এর সাহায্য নিতে হয়নি। এই যে হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এই বাক্যটা বলতে অন্য কারো সাহায্য লাগেনি, কিন্তু অ্যাজ হি ইজ সিক এর সাহায্য নিতে হয়নি, তাই হি ইজ নট প্রেজেন্ট হেয়ার এই অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং অথবা হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, স্বাধীন বাক্যাংশ। ক্লজের অর্থটা বারবার মনে রাখবেন, বাক্যের অংশ, বাক্যাংশ। অ্যাজ হি ইজ সিক এই অংশটুকুর অর্থ পূরণ হয় না নিজে নিজে, সে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তো এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটা দেখেন, উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচটি উপভোগ করেছিলাম। হুইচ ওয়াজ অ্যামাজিং, হুইচ ওয়াজ অ্যামাজিং, যেটা ছিল খুব বিস্ময়কর। তো আমি যদি শুধু এই কথাটুক বলি হুইচ ওয়াজ অ্যামাজিং, এইটা বললে এই কথাটা কিন্তু নির্ভর করতেছে কিসের উপর? এই কথাটা নির্ভর করে আছে উই এনজয়েড দা ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচটা উপভোগ করেছিলাম, এই ক্লজের উপরে এটা কিন্তু নির্ভর করে আছে। এটা কি করে আছে বলেন? নির্ভর করে আছে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার একটু ব্যাখ্যা দেখব। এখানে উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, যাই এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, উপরের বাক্যটা আমরা একটা ব্যাখ্যাটা মনে রাখবো। অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, সে এখানে উপস্থিত নেই, কেন? সে অসুস্থ। তাহলে অ্যাজ হি ইজ সিক এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ নট প্রেজেন্ট হেয়ার এটা হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা এইবার দেখব এখানে উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ একটি পরিপূর্ণ বাক্যে এবং অর্থ প্রকাশ করতে অন্য কারো সাহায্য নিতে হয়নি, তাই এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা আসি ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন বাক্য অংশ। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস দেখি, বলা হচ্ছে কি ক্লজ চিনতে গেলে লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ড গুলা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। দেখেন কি কি দিয়ে দুইটা বাক্য জোড়া লাগানো হয়, কি কি দিয়ে দুইটা বাক্য জোড়া লাগানো হয়। প্রথম বাক্যটা দেখেন, সবাই বুঝতে পারবেন আমার ক্লাসটা, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুধু শুনবেন, শুধু শুনবেন, একটি ঘন্টা অন্যদিকে তাকাবেন না। আমার পড়াটা আপনার মেমোরিতে সুন্দরভাবে একেবারে দেখবেন শেয়ার ইট দিয়ে যেমন একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নেওয়া হয় সেভাবে চলে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। অ্যাজ হি ইজ সিক এই বাক্যটাকে জোড়া দিয়েছি কি দ্বারা? অ্যাজ দ্বারা। তারপরে একটা বাক্য উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ, হুইস, কি বললাম? হুইস, হুইস ওয়াজ অ্যামাজিং, এই হুইসটা হচ্ছে এখানে আমি জোড়া লাগিয়েছি দুইটা বাক্যকে। তারপরটা দেখেন, ইফ, ইফ হি ডিড দ্য টাস্ক আই কুড হেল্প হিম, যদি সে কাজটি করত তাহলে আমি তাকে সাহায্য করতাম। এখানে ইফ ক্লজ কিভাবে হয় দেখেন, টার্নিং পয়েন্ট। ক্লজ চিনতে গেলে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স গুলা মুখস্থ করতে হবে, যেমন অ্যাজ, সিন্স, বিকজ, এর কারণ হচ্ছে যেহেতু বা কারণ। আরেকটা হচ্ছে দো, অলদো যদিও। আরেকটা হচ্ছে সো দ্যাট যাহাতে, লেস্ট মানে যাতে বা না, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অ্যাজ রিলেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব। যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ হয়। কথাগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইগুলা মনে রাখলে ক্লজ সহজ হয়ে যাবে। যে ক্লজের পূর্বে হতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজ, হতে পারে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ হয়। যে ক্লজের পূর্বে লিঙ্কার্স থাকবে, লিঙ্কার্স গুলা কি কি আমি উপরে বলে এসেছি, যে সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, এগুলো হচ্ছে লিঙ্কার্স। যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ হয় বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। আবার লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডটি সরিয়ে ফেললে ডিপেন্ডেন্ট অধীন ক্লজটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। ওই ডিপেন্ডেন্ট ক্লজের সামনে থেকে যদি লিঙ্কার্সটা আমি সরিয়ে ফেলি, মুছে দেই, এটা যদি আমি ইরেজ করে দেই, তাহলে কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। এটা আমি দেখাবো। হুম পূর্বের তিনটি উদাহরণের মাধ্যমে আমরা শিখে ফেলেছি যে কোনটা
কোন ক্লজ, তাই না? আচ্ছা, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া, একটু দেখেন, বলা হচ্ছে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাকে অধীন বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। মনে রাখবে তো? অর্থাৎ নিজে খেতে পারে না, অন্য কেউ না খাইয়ে দিলে সে খেতে পারে না। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন যারা এখানে বিবাহিত আছেন, ছেলে মেয়ে যাদের আছে 1-1.5 বছর, 2 বছর বা 5 বছর, যেসব ছেলে মেয়েদের বয়স, যারা এখনো আয় ইনকাম করতে পারে না, যারা এখনো স্কুলে গেলে টিফিনের খরচটা বাবা মার কাছ থেকে নিতে হয়, অর্থাৎ যারা আমাদের সন্তান ছেলে মেয়েরা রয়েছে, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য। আর পিতামাতা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে 3 রকমের ক্লজের ভিতরে আমি 2টা ক্লজের উদাহরণ দিলাম, যে ডিপেন্ডেন্ট ক্লজ কেমন হয় আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেমন হয়। অর্থাৎ একটা হচ্ছে অধীন বাক্য, আর একটা হচ্ছে স্বাধীন বাক্য। কি বুঝতে পারছেন বিষয়গুলা? ইমদাদুল হক। অন্যদের কি খবর? ভালো সাড়া পাচ্ছি না, মনে হচ্ছে বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? দেখেন, আমি অনেক পরিশ্রম করে, মানে একেবারে খুব প্রাইমারি লেভেলের বাচ্চাদের বোঝানোর মতো কথাগুলো স্লো স্লো বলে, যেখানে যেটা 2বার বলতে হবে 2বার বলছি, এইভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা উদাহরণ দিয়েছি, অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ। শুধু যদি এইটুক বলি, তাহলে মনে হচ্ছে না যে এর পরে বা এর আগে আরো কিছু আছে বা থাকতে পারে? তাই যদি হয়, তাহলে এটা হচ্ছে ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে পরাধীন বাক্য, জেলখানার ভিতরে রয়েছে। আর জেলে যারা চাকরি করে, এরা জেলখানার ভিতরেও যেতে পারে কয়েদিদের কাছে, বাইরেও আসতে পারে, দুইভাবে আত্মপ্রকাশ করতে পারে। হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এই বাক্যটা কিন্তু স্বাধীন বাক্য, এ সব জায়গায় বিচরণ করতে পারে। হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, সে এখানে উপস্থিত নেই। এই কথাটুক বললে এর আগে পরে আর কোনো কিছু লাগে না। কিন্তু যদি বলি অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, কি বললাম? অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, সেহেতু সে এখানে উপস্থিত নেই। তো অ্যাজ হি ইজ সিক, এটা হচ্ছে পরাধীন বাক্য। আর হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এটা হচ্ছে স্বাধীন বাক্য। যেমন বাংলাদেশ এক সময় পরাধীন ছিল, আমাদের নির্দিষ্ট সরকার ছিল না, নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, সার্বভৌমত্ব ছিল না, জনসংখ্যা ছিল না, তাই না? জনসংখ্যা ছিল কিন্তু এইভাবে পরিচিত ছিল না। কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, তাই না? তো আমরা কিন্তু এখন স্বাধীন, আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আরেকটু দেখি। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় দেখেন। এই ক্লজের পূর্বে রিলেটিভ প্রোনাউন, এই ক্লজের পূর্বে কি থাকবে বলেন? এই ক্লজের পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকে। কি থাকে বলেন? রিলেটিভ প্রোনাউন থাকে। যেমন হুইচ, হোয়াট, হু, দ্যাট, হুম ইত্যাদি রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে থাকে। হোয়েন, এগুলা কিন্তু রিলেটিভ প্রোনাউন না, মনে রাখবেন। এই দেখেন রিলেটিভ অ্যাডভার্ব। আমরা এই জায়গাটা প্রায় কনফিউজড হয়ে যাই। রিলেটিভ প্রোনাউন হিসাবে কি কি থাকে? হুইচ, হোয়াট, হু, দ্যাট, হুম। আবার রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। এবং অ্যাডভার্বিয়াল কনজাংশন, অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসাবে while, before, after, as soon as, feel, until, because, since, though, although ইত্যাদি থাকে। এগুলো কোথায় থাকে? ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজে এইগুলা থাকে। যেমন দেখেন, আই নো, এখানে আপনারা খুঁজে বের করবেন, বলুন তো, আমি আগে কিছু বলবো না। আই নো হোয়েন হি কামস, এখানে 2টা ক্লজ রয়েছে। হি কামস একটি ক্লজ, আই নো একটা ক্লজ। এইবার বলেন তো, এই 2টা ক্লজের ভিতরে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ? কে বলতে পারবেন? হুম, কেউ পারবেন? চেষ্টা করেন তো। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার অসাধ্য কোনো জিনিস নয়। বুঝতে পেরেছেন কি বললাম তাহলে? আই নো, আমি জানি। হোয়েন হি কামস, দেখেন, আমি যদি এতটুকু আলাদা করে দেই, এইবার আপনাদের সবার জন্য এটা বুঝতে সুবিধা হবে। কি বললাম? আই নো, আমি জানি।
হোয়েন হি কামস, জাস্ট ওয়েট, কি লিখলাম, আই নো, আমি জানি, হোয়েন হি কামস, কখন সে আসে। আচ্ছা, আমি যদি শুধু এইটুকু বলি কখন সে আসে, তাহলে এর আগে বা পরে কিছু শোনার ইচ্ছা কিন্তু থেকে যায়। এর আগে বা পরে কিছু শোনার ইচ্ছা থেকে যায়। কি থেকে যায়? হোয়েন হি কামস, কখন সে আসে। কি, কখন সে আসে এটা আমি জানি, কখন সে আসে এটা আমি জেনেছিলাম, কখন সে আসে তুমি জানতে। তাহলে এই যে দেখেন আই নো, এখানে কি কিন্তু কোনো কিছু পড়াশোনা করার দরকার হয় না। আমার কথাগুলো যারা এতক্ষণ শুনেছেন এমনি তারা বুঝতে পারতেছেন যে আই নো, আমি জানি, আই নো, আমি জানি। এইটুক বললে কিন্তু একটা স্বাধীন বাক্য। এটা হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখন বলবো হোয়েন হি কামস, কখন সে আসে, এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি। অর্থাৎ এখানে দেখেন, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্য বা অধীন বাক্য কিভাবে চিনব? এর আগে এই এই ক্লজের পূর্বে রিলেটিভ প্রোনাউন হুইজ, হট, হু, দ্যাট, হুম, এইগুলা থাকে, থাকে না? তাহলে এখানে কি করতে হবে? এখানে দেখেন এই যে হোয়েন রয়েছে, হোয়েন যুক্ত একটা বাক্য, হোয়েন যুক্ত একটা বাক্য অংশ, হোয়েন হি কামস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর দেখেন হোয়াইল দেয়ার ইজ লাইফ, এই যে যেখানে জীবন আছে, হোয়াইল দেয়ার ইজ লাইফ, যেখানে কি জীবন আছে, দেয়ার ইজ হোপ, সেখানে আশা আছে। জীবন থাকলে আশা থাকে। তাহলে হোয়াইল দেয়ার ইজ লাইফ, এইটা আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি, অথবা সাবঅর্ডিনেট ক্লজ। এইটা একটু ভালোভাবে সবাই পড়েন, এই লাইনটুকু পড়েন, ডিপেন্ডেন্ট ক্লজ অবলিক সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। এইটুকু একবার সবাই মনে মনে পড়ে ফেলেন। এই যে এই যেটুকু আপনাদের সামনে আছে সবাই একবার পড়েন। দেখেন, তাহলে এখানে আমরা কি শিখলাম? এই ক্লজের পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকে। তার একটা উদাহরণ আমরা এই বাক্যটার ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে একটা রিলেটিভ প্রোনাউন রয়েছে, যে হোয়েন, সরি এটা কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। এই ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে হুইজ, হট, হু, দ্যাট, হুম, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, while, before, after, as soon as, feel, until, মুখস্থ করে ফেলবেন যে এইগুলো কোনো ক্লজের সামনে যদি থাকে তাহলে সেগুলা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। বাক্য বড় যারা করতে চাচ্ছেন এই ক্লজের ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখেন। অনেকের মনে হতে পারে যে স্যার কি বুঝাচ্ছেন, আমি তো সঠিক বুঝতে পারতেছি না। ক্লাসটা করেন, ক্লাস রেকর্ডটা আবার দেখেন, সবই বুঝতে পারবেন। এবার দেখেন কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সে সাধারণত দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে, দেখেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, না বোঝা যাবে না। যে সেন্টেন্সে সাধারণত দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে একটি কোঅর্ডিনেট কনজাংশন, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে দুই মাথায়, দুই পাশে, এবং এই দুইটা দুই পাশের দুই মাথার যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুই সাইডে, এর মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, এলস, বোথ, বোথ অ্যান্ড ইত্যাদি যুক্ত থাকে, তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। আমরা অনেকেই জানি এই শব্দটা বলা হয় যে ইউসিসি কোচিং এর কোঅর্ডিনেটর, উদ্ভাস কোচিং এর মাননীয় কোঅর্ডিনেটর স্যার, সম্মানিত কোঅর্ডিনেটর স্যার, তাই না? কোঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে সমন্বয়কারী, যিনি সব, ওখানে বিভিন্ন সেক্টর থাকে, তাই না, বিভিন্ন গ্রুপ ভাগ করা থাকে, এই গ্রুপদেরকে যিনি কোঅর্ডিনেট করেন, সমন্বয় করেন, সংযুক্ত করেন, একত্রিত করেন, তাকে বলে কোঅর্ডিনেটিং ক্লজ। আমি একটু ফিডব্যাকটা নেই আপনাদের। কোঅর্ডিনেটিং বিষয়টা কি বুঝতে পারছেন? কোঅর্ডিনেট মানে হচ্ছে সমন্বয়কারী, অর্থাৎ এই বিষয়গুলা যিনি সমন্বয় করবেন তাকে বলা হচ্ছে সমন্বয়কারী। তো এখানে বলছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দেখেন ভালো করে লক্ষ্য করেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মাঝখানে, এর মধ্যে
একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা কনজাংশন প্রত্যেকে চিনি, সংযোগকারী অব্যয়। যেমন পদ্মা নদীর উপরে ব্রিজ তৈরি করে দিয়ে, পদ্মা সেতু তৈরি করে দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগ ঘটিয়েছে এই পদ্মা সেতু, তাই না? তো এখানেও কিন্তু দুই সাইডে দুইটা বাক্যকে সংযুক্ত করবে, অ্যান্ড, বাট, অর, নট, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, এইগুলো দ্বারা কি করবে? এইগুলো দ্বারা কিন্তু কোঅর্ডিনেট করবে, সংযোগ সাধন করবে। আর করবে কারা? অ্যান্ড, বাট, অর, দেন, নট অনলি, বাট অলসো, এইগুলা করবে। এইগুলাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, যেমন দেখেন, দ্য স্টুডেন্টস স্টাডিড আ লট বাট ফেইল্ড ইন লাস্ট স্টেপ। এই যে বড় একটা বাক্য, একটু ভালো করে খেয়াল করব আমরা। এই বাক্যটা আমি একটু হাইলাইট করি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে দ্য স্টুডেন্ট স্টাডিড এ লট বাট ফেইল্ড ইন লাস্ট স্টেপ। ছাত্রটি অনেক পড়াশোনা করেছিল কিন্তু শেষ পর্যায়ে ব্যর্থ হয়েছিল। এখানে দেখেন, এই যে বার্ড দ্বারা, কি দ্বারা বলেন? বার্ড দ্বারা। এখানে কি বলছে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য কিন্তু। দেখেন, দ্য স্টুডেন্ট ফেইল্ড, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ না। ভালো করে খেয়াল করব আমরা সবাই। আমি একটু কালার করি। তারপর দেখেন, আমি বলেছি দুই মাথায়, দুই সাইডে, এখানে দুইটা বাক্য, দুই সাইডে দুইটা বাক্য দিয়েছি। দুইটা বাক্যই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্য। আর এই দুইটা স্বাধীন বাক্যকে টেপ লাগিয়ে বা আঠা লাগিয়ে জোড়া দিয়েছে এই বাট নামক একটা কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এটা ক্লজ না, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে ক্লজটা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যারা নতুন ক্লাসটিতে আজকে যোগদান করেছেন, বা যারা একটু কম বুঝেন গ্রামারটা, একটু ধৈর্য ধরে মানে ক্লাসটা দেখেন। অন্য অন্য ক্লাসগুলো যখন করাবো তখন এগুলো অটোমেটিকলি সহজ হয়ে যাবে। 1 2 ক্লাস না পড়ে কখনো 3 4 কিন্তু বোঝা যায় না। তো একটু এটা দেখেন, পরবর্তীতে সহজ ক্লাসগুলো আপনাদের কাছে তো বুঝবেনই, তখন এই ক্লাসগুলোও কিন্তু সহজ হবে। ক্লজ, কন্ডিশনাল, ন্যারেশন, তারপর হচ্ছে আপনার চেঞ্জিং, জয়নিং, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। এগুলো বুঝতে গেলে ধৈর্য সহকারে একটু দেখতে হবে। আমি অনেক কঠিন বিষয়টাও কিন্তু ভেঙে ভেঙে ছোট ছোট পার্টে, ছোট ছোট করে আপনাদের বোঝার সুবিধার্থে সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি বুঝতে পারেন, আমার এই কষ্ট করে পড়ানোটা সার্থক হবে। তো এখানে আমি কি কথা বলেছি? দুইটা স্বাধীন বাক্যকে একটি মাত্র ওয়ার্ড দ্বারা যুক্ত করা হবে। এই ওয়ার্ডটার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা স্বাধীন বাক্যকে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, তখন এই বাক্যটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তখন তাকে বলা হচ্ছে, সরি, কোঅর্ডিনেটিং ক্লজ। তখন এটাকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং ক্লজ। দেখেন, আমি পড়িয়েছি প্রথমে যে ক্লজ 3 প্রকার। হুম একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অথবা বলা যায় মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো তৃতীয় নাম্বারে যে ভাইটা রয়েছে বা ক্লজের যে ছোট ছেলে, তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর এই কোঅর্ডিনেট ক্লজটা কেমন হয় সেটা আমরা এখানে খুব সহজে দেখতে পেরেছি। যে সেন্টেন্সে সাধারণত দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে একটি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাকে কোন ক্লজ বলে? তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এই যে দেখেন, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য স্টুডেন্টস স্টাডিড এ লট, ছাত্রটি প্রচুর পড়াশোনা করেছিল। ফেইল্ড ইন লাস্ট স্টেপ, শেষের স্টেপে, শেষের পদক্ষেপে সে ফেল করেছিল। দুটাই কিন্তু স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুইটা ক্লজকে সংযুক্ত করে দিয়েছে পদ্মা সেতু নামক একটা সেতু দ্বারা। এখানে তার নাম হচ্ছে বাট। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হলে এই ক্লজটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কেউ বুঝতে বাকি আছেন বা বুঝতে পারেননি এমন কেউ আছেন? শতভাগ বুঝতে পারেননি কে বলেন? শিল্পী আক্তার। হ্যাঁ, বলেন। হুম, অনেকগুলো কথা বলেন। হুম।
মানে সিরিয়াল ওয়াইজ যদি স্যার হোয়াটসঅ্যাপে একটু প্রোভাইড করেন তাহলে ভালো হয় স্যার। আমি সব ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ আমি দিয়ে থাকি। আমার প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুসারে দেওয়া থাকে। একটা বিষয় দেখেন, আপনি হয়তো ক্লাসে একদিন জয়েন করলেন না, মনে করলেন কি যে স্যার তাহলে উল্টাপাল্টা পড়াচ্ছে। প্রত্যেকটা লেসন সিরিয়াল মাফিক হয়, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপে হয়তো দেওয়ার সময় একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু ক্লাসগুলো আমি সিরিয়ালি নেই। আপনি আজকে একটা ক্লাস করলেন, কালকে আগামীকাল আপনি অসুস্থ বা আপনার কোনো আত্মীয়র বাসায় গেলেন বা যে কোনো আপনার ঝামেলা আসতেই পারে, ক্লাসটা আপনি করলেন না। এইভাবে কি হয় জানেন, এখানে এই গ্রুপে অনেক স্টুডেন্ট, অনেক, তো সবাই সব দিন নিয়মিত ক্লাস করে না। এই জন্য হঠাৎ করে কেউ এসে বলে স্যার একটু সিরিয়াল ওয়াইজ দিবেন। আর এর পরেও যদি কারো কোনো সিরিয়াল ওয়াইজ লাগে, বা যদি, আমি তো প্রত্যেক দিন বিজ্ঞাপনটা দিয়ে থাকি, যে বিজ্ঞাপন না, এটা আপনাদের সুবিধার্থে আমি বলে থাকি যে যদি কেউ বেসিকে দুর্বল থাকেন বা এই ক্লাসগুলা খুব পার্সোনালি দেখতে চান, আরো সময় নিয়ে দেখতে চান, আমার যে পার্সোনাল ব্যাচ থাকে, যারা আমার ব্যাচে যারা পার্সোনালি পড়ে, এখানেও দুই দুই একজন রয়েছেন, মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, হাসনা আপা, একটু আগেও তাদের পার্সোনাল একটা ব্যাচের ক্লাস নিয়েছি, 8টা থেকে ক্লাসটা ছিল। তো যদি কেউ পার্সোনালি না বুঝতে পারেন, আমার সঙ্গে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আমি বেশ কয়েকবার আমি প্রায় দিয়ে থাকি, আজকেও হয়তো যদি সময় পাই আমি ক্লাসের শেষে দিব। দেখেন, আমি এই টিচিংটাকে প্রফেশন হিসাবে নিয়েছি। আমি আপনাদেরকে একদিনের জন্য পড়ানোর জন্য নেয়নি। সোহাগ স্যারের এই ব্যাচে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে আমি দীর্ঘদিন থেকে ক্লাস নিচ্ছি। এই যে ইমদাদুল হক, ঘন ঘন তার নামটা কেন বলছে, আমার মুখস্থ হয়ে গিয়েছে। সে আমার সঙ্গে প্রায় কন্ট্যাক্ট করে, অনেকেই আছেন আমার সঙ্গে যোগাযোগ করে। তো যারা পার্সোনালি কোনো কিছু জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর বিশেষ করে যারা প্রবাসীরা রয়েছেন এখানে ক্লাস করছেন, অনেকেই রয়েছেন, একটু আগে দুবাই থেকে একজন মোহাম্মদ শাহজাহান খন্দকার নাকি খান ফোন দিয়েছিলেন যে স্যার আমি তো ইংলিশে কিছুই বুঝি না, একেবারে সেই এবিসিডি থেকে আমাকে শুরু করতে হবে। তো এই ধরনের যদি কেউ থেকে থাকেন, আপনি কাইন্ডলি পার্সোনাল ব্যাচগুলোতে একটু ক্লাস করে দেখবেন, 2টা 3টা ক্লাস আপনি ফ্রিও করতে পারবেন। যদি টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সিলেবল এগুলা না বুঝতে পারেন, পার্সোনাল ব্যাচে আসবেন প্লিজ। এই ব্যাচগুলোতেও দেখেন আমি যেভাবে পরিশ্রম করে পড়াই, ওখানেও পড়াই, কিন্তু কি হয় জানেন, বড় ব্যাচগুলোতে আমি যদি এখন আনমিউট করি, আমি অবশ্যই আনমিউট করবো, আপনাদের দিয়ে হোমওয়ার্ক নিব এখন, তখন অনেকেই সবাই কথা বলে ওঠে, অনেকে বুঝতে পারে না তার ফোনে আনমিউট করে ফেলছে অটোমেটিকলি। অনেকের অটোমেটিকলি আনমিউট হয়ে যায়, পাশে বিভিন্ন রকমের ব্যাড কমেন্ট হয়, ব্যাড সাউন্ড হয়, তাই না, এইগুলা চলে আসে। এই জন্য বলছি যে এই ক্লাসগুলো করবেন। আমি মিউট রেখে পড়াচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের আমি এমন ভাবে পড়াই, হয়তো প্রশ্ন করার জায়গাটা থাকে না, তারপরেও যদি থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি বুঝাই দেই। আমি কাউকে কিন্তু সেভাবে বিমুখ করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আমাদের দেশ বা প্রবাস যেখানেই হোক, পার্সোনাল ব্যাচের জন্য যদি কেউ নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি নাম্বারটা দিয়ে দিব আজকেও ক্লাসের শেষের দিকে। দেখেন, এই যে বিষয়টা আমি যত সুন্দর করে ভেঙে বুঝালাম, আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, যে বয়সেরই হন না কেন, একজন ফাইভের স্টুডেন্ট, ফাইভে কিন্তু ক্লাস পড়ানো হয় না, তো সেই ফাইভের স্টুডেন্টও যদি আমার এই জায়গাটুক দেখে, এই যে স্ক্রিনের সামনে যেটুক এখন দেখতে পাচ্ছেন, কোঅর্ডিনেট ক্লজ, আমি এখানে কয়েকটা কথা, কথাগুলো অত্যন্ত কঠিন কিন্তু আমি অত্যন্ত সহজ করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। কিভাবে দেখেন, আপনি কেন বুঝতে পারবেন না বলেন? আমার এইটা বলার পরে আমি আনমিউট করব, আপনি বলবেন যে স্যার আপনার কথাটা, বিষয়টা খুব কঠিন লাগতো, কিন্তু আজকে সহজ করে বুঝতে পেরেছি। আপনি পারছেন কিনা দেখেন। কোঅর্ডিনেট ক্লজটা আমি আরেকবার একটু বলি, তারপর আমি আনমিউট করব, কারো প্রশ্ন থাকলে বলবেন। যে সেন্টেন্সে, সেন্টেন্স মানে বাক্য আমরা সবাই জানি, যে সেন্টেন্সে সাধারণত দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ দুইটা স্বাধীন বাক্য, দুই মাথায় থাকবে, এই মাথায় একটি আর ওই মাথায় একটি, এর মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা বাক্যের মাঝখানে বসে দুইটা বাক্যের ভিতরে আত্মীয়তা সম্পর্ক গড়ে তুলবে। আর এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনটা থাকবে দুইটা বাক্যের মধ্যে, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা দুইটা স্বাধীন বাক্যের মাঝে বসে দুইটা বাক্যকে সংযুক্ত করছে। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা থাকার কারণে এই ক্লজটাকে বা এই যে সম্পূর্ণ বড় বাক্যটা, এইটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ক্লজরা তিনি ভাই, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এই ছোট ভাই কোঅর্ডিনেট ক্লজ, এটা কেমন হয়, দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ থাকবে, মাঝখানে মধ্যেখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা বাক্যকে জোড়া লাগিয়ে দিবে।
যখনই জোড়া লাগিয়ে দিল তখন এই যে মাঝখানের যে কোঅর্ডিনেটিং কনজাংশনটা, এখানে যেমন বাট দেখতে পাচ্ছেন, বিইউটি বাট, এই বাটটাকে তখন আর কোঅর্ডিনেটিং কনজাংশনটা বলা হচ্ছে না, তখন টোটাল বাক্যটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই বাটটা দুইজন মিলতে চাচ্ছিল না, এদেরকে মিলিয়ে দিল, দুইজনের ভিতরে ঝগড়া হয়েছিল, এদেরকে সমন্বয় সাধন করে দিল এই বাট নামক একটা কনজাংশন। এই জন্য এই বাক্যটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটের অর্থ হচ্ছে সমন্বয়কারী। কোঅর্ডিনেটের বাংলা অর্থটা হচ্ছে সমন্বয়কারী, অর্থাৎ কোথাও কোনো ঝামেলা হলে যে গিয়ে ঝামেলাটা মিটায় দেয়। আচ্ছা, এতটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? লেট মি নো দ্যাট প্লিজ। নো স্যার। একজন বললে হবে না, সবার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। হ্যাঁ, আবার গ্রুপে দিলে আবার দ্বিতীয়বার দেখলে একটু। আচ্ছা দেখেন, আমি গ্রুপে দিয়ে দেই, আমার এমন কোনো ক্লাস নাই আমি গ্রুপে দেই না। হয়তো যদি বিদ্যুৎ চলে যায় বা অন্য কোনো সমস্যা হয়, আমার যদি মনে না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার ভিতরে আমি ইউটিউবে আপলোড দিয়ে দেই। এটা আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেই। যারা না দেখতে পারবেন আমার নাম্বারটিতে একটু যোগাযোগ করবেন। আজকে যেহেতু এখানে সবাই রয়েছেন, আমি এখানে আমার নাম্বারটা একটু দিয়ে দেই। অনেকেই ক্লাসটা করছেন এই মুহূর্তে। একটু মনে রাখবেন, যারা কেবল অনেক রকমের প্রশ্ন করছেন, প্রশ্ন করতে পারবেন। আমি যদি ক্লাসের ভিতরে প্রশ্ন নিতে যাই, দেখেন অলরেডি 36 মিনিটস হ্যাভ পাস্ট, 36 মিনিট কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের প্রশ্নটা এখনই নেই, প্রশ্ন আমাকে করবেন অবশ্যই, অনেক অনেক প্রশ্ন করবেন ক্লাসের শেষের দিকে যদি সময় পাই, অথবা আমাকে পার্সোনালি কেউ প্রশ্ন করতে চাইলে আমাকে এইভাবে যোগাযোগ করবেন, 92069417 দেখেন এই নাম্বারটা একটু নিয়ে রাখবেন। ইংলিশ সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন হলে আমরা অনেকে এখানে রয়েছি যে বিভিন্ন আইএলটিএস এর জন্য যোগাযোগ করছি, আমরা বিদেশে যাওয়ার জন্য অনেক ট্রাই করছি, আমরা অন্য অন্য জায়গায় নিজেদেরকে আমরা প্রমাণিত করতে চাচ্ছি যে আমি ইংরেজি জানি। তো এই সব ক্ষেত্রে যারা পারছেন না বা যাদের কোনো সমস্যা, আমার এই নাম্বারে একটু যোগাযোগ করবেন, 092069417 এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি যেভাবে যে কোনো বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আমি এইভাবে পরিশ্রম করে পড়িয়ে থাকি। তো নাম্বারটা আমি শেষের দিকে আবার আপনাদের সামনে আনবো। তো দেখেন, কোঅর্ডিনেট ক্লজটা আমার মনে হয় যারা যারা শুনেছেন কারো কোনো সমস্যা নাই। আর এর আগে আমি বুঝিয়েছি ডিপেন্ডেন্ট ক্লজ, আর তার আগে বুঝিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন কিছু কিছু ক্লাস থাকে খুবই সহজ। আমি যদি বলি আই ট্রাইস, আই গো টু স্কুল, তারপর হচ্ছে যদি বলি আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, এগুলো তো আমরা সবাই পারি। কিন্তু এই যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলা, এইগুলো না পারলে আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারবেন না। এই যে একটা বড় বাক্য দেখেন, এখানে একটা বাক্য ছিল, কোন বাক্যটা? দ্য স্টুডেন্ট স্টাডিড এ লট বাট ফেইলড ইন দ্য লাস্ট স্টেপ। যেমন একটা পরীক্ষা আছে আমাদের দেশে হয়, এটাকে বলে কি যেন বলে, সিএ, সিএ পাস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এটা পাস করতে হয় বিভিন্ন ধাপে ধাপে, তাই না? অনেক সময় লাগে। তো বলা হচ্ছে যে ছাত্রটি স্টাডিড আ লট, প্রচুর পড়েছিল, এ লট মানে প্রচুর, কিন্তু সে শেষ ধাপে গিয়ে ফেল করেছিল। আপনি মনে মনেই বাক্যটা বলতে চাচ্ছেন, বাংলায় বলতেছেন যে ছেলেটা খুবই পরিশ্রম করেছিল কিন্তু সে শেষ ধাপে গিয়ে ফেল করেছিল। আচ্ছা, এই বাক্যটা কেউ যদি এই ক্লজের ব্যবহার না জানে, এই বাট নামক কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার না জানে, এই বাক্যটা কি করা যাবে? দেখেন এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা কি কি: অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, বোথ, বোথ অ্যান্ড, এলস। অল্প কয়েকটা বলেছি, 10টা 12টা। এই 10 12টি আপনারা মুখস্থ করে রাখবেন, এর ফলশ্রুতিতে আপনারা বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। যেমন নট অনলি বাট অলসো দিয়ে যদি একটা বাক্য বলতে বলি, আইদার অর, নাইদার নর, এইগুলো দিয়ে যদি বাক্য করতে বলি, তখন বুঝতে হবে যে আপনাকে এই কোঅর্ডিনেট ক্লজের বাক্য করতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গো অ্যাহেড অর ফেস আ নিউ প্রবলেম। গো অ্যাহেড, সামনে এগিয়ে চলো, অথবা তুমি নতুন সমস্যার সম্মুখীন হবে। কি হবে? গো অ্যাহেড, সামনে এগিয়ে চলো, অর অথবা ফেস আ নিউ প্রবলেম। এই দেখেন অর এখানে কি দ্বারা যুক্ত করেছি? অর। এই অরটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন।
কিন্তু যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমি দুইটা বাক্যকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, স্বাধীন ক্লজকে যুক্ত করেছি, তখন এই ক্লজটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি কোনো বাক্য সংযুক্ত থাকে, তখন সেই ক্লজকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। তিনটা ক্লজ আমি যখন যদি এখন কাউকে বলতে বলি যে বলেন তো একটি বাক্যে বা অল্প সময়ের ভিতরে আপনার নিজের মতো করে বুঝাই দিবেন, আপনি ছাত্র, আপনি স্যার, আমি এখন আপনার ছাত্র, আমাকে বুঝাতে হবে, কে পারবেন? অপসরা বা ইমদাদুল হক যারা রেগুলার ক্লাস করেন, এটা বুঝাতে পারবেন আমাকে? মেইন ক্লজটা কেমন হয় তার সংজ্ঞাটা দিতে হবে, তার একটা এক্সাম্পল দিতে হবে, এটা ভেঙে বুঝাই দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজও সেইভাবে, কোঅর্ডিনেট ক্লজও সেইভাবে। দেখি কে সাহস করে এটা বলতে পারে, বলেন তো তিনটা ক্লজের একটু পরিচয়টা আমার সামনে তুলে ধরতে হবে। হু ক্যান ডু ইট? 92 পিপল। বলেন কে বলছেন, নামটা বলতে হবে। শিহাব, সৌরভ, বলেন। আর অন্য সবাই কিন্তু মিউট রাখবেন প্লিজ, ইনি শুধু আনমিউট করে কথা বলবে, বলুন। ক্লজ প্রধানত তিন প্রকার। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ। এখন সেই ক্লজটা শুধুমাত্র এমন একটা ক্লজ যা স্বাধীনভাবে নিজের অর্থটা প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যা অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না। যেমন বলা যায় আই নো দা বয়, ইয়া। এন্ড নেক্সট ইজ, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় আর কি। সেটা অন্য ক্লজের উপর নির্ভর করে থাকে। যেমন আই নো দা বয় হু হু ইজ আ ব্রিলিয়ান্ট। তো এই হু ইজ আ ব্রিলিয়ান্ট এই অংশটুকু হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, যেটা মেইন ক্লজের উপর নির্ভরশীল করে আছে। তারপর বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেটা আমরা কিছু কিছু কনজাংশনের মাধ্যমে সেই দুইটা বাক্যকে যুক্ত করে থাকি। যেমন আই আই ওয়ান্ট টু বাই এ বুক বিকজ আই নিড দিস বুক। বা বলতে পারি যে আহ, আহ, মানে সেটার মূলত এন্ড, বাট, অর, সো, নট অনলি, বাট অলসো, আইদার, অর, নাইদার, নট, এগুলো দ্বারা সংযুক্ত করা হয় দুইটা সেন্টেন্সকে। দুইটা বাক্যকে যখন এই কনজাংশন গুলো দ্বারা যুক্ত করা হয়, তখন সেটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। দ্যাটস ফর মি স্যার। ধন্যবাদ, আপনি ভালো বলেছেন, সংজ্ঞা বলেছেন ঠিকঠাক ভাবে, কিন্তু উদাহরণ এক্সাম্পল গুলো একটু আরো ভালো করে বলতে হবে। কে পারবেন? উনি বলেছে অনেক ধন্যবাদ, সাহস করে এভাবে দাঁড়াতে হবে। শারমিন আক্তার, হ্যাঁ। ক্লাসটা কত সুন্দর হচ্ছে দেখেন, পাশের থেকে কোনো সাইড টক হবে না, সবাই মিউট করে রাখবেন, যে কথা বলবে শুধু সে আনমিউট করবে, তাহলে আমার এই ক্লাসগুলা আপনাদের কাছেও ভালো হবে, আমারও ক্লাসটা নিতে সহজ হবে। বলেন, আপনি শুধু একটা বলবেন, এই শেষে যেটা বুঝিয়েছি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ, আপনি শুধু কোঅর্ডিনেট ক্লজের বিস্তারিত একটু বলবেন। দেখছেন সমস্যাটা কোথায়? আমি একজনকে কথা বলার জন্য বলছি, আবার অন্যরা আনমিউট করে রাখেন। আচ্ছা শারমিন আক্তার, আপনি বলুন। আর এটা ফর এন্ড নর বাট অর অথবা আদারওয়াইজ এট এর দ্বারা আর কি যুক্ত, শব্দ দ্বারা যুক্ত। ধন্যবাদ, কিন্তু আমি তো কোথাও কম্পাউন্ড সেন্টেন্স বলিনি, আপনি কম্পাউন্ড কোথা থেকে আনলেন? আর কম্পাউন্ড কি এটা একটু বুঝাই দেন। তা আপনি পড়লে সেটা বলবেন কেন? আমি যেটা বুঝাইছি, আমার তো এই কথার গুলার ভিতরে আমি যে 5 মিনিট কথা বললাম কোঅর্ডিনেট ক্লজ, এখানে কখনো আমি কম্পাউন্ড সেন্টেন্সের একটা শব্দ আমি উচ্চারণ করিনি। আমি এখানে কি বলেছি? কোঅর্ডিনেট ক্লজের ভিতরে আমি উচ্চারণ করেছি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে যুক্ত, সেগুলাকে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বলে। হুম, কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা বললে হবে না। অন্য কেউ বলতে পারবেন? শিল্পী আক্তার, হ্যাঁ ধন্যবাদ, বলেন। শিল্পী আক্তার বলবেন, সবাই মিউট করে রাখেন। শিল্পী আক্তার বলেন, শিল্পী আক্তার। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত যুক্ত হয়ে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ধন্যবাদ, তারপর কয়েকটা উদাহরণ দিতে হবে, কয়েকটা উদাহরণ দেন তো। হুম
হুম হুম হুম কনজাংশন। হুম ধন্যবাদ, অনেক ভালো বলেছেন। আচ্ছা, অপ্সরা কি একটু বলতে পারবে? বলো তো। স্যার এই কোঅর্ডিনেটটাই বলবো নাকি অন্যটা? না, অন্যটা বলো, তুমি প্রথমটা বলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ বা মেইন ক্লজও বলা হয়। এটা এটা হচ্ছে স্বাধীন ক্লজ। এই ক্লজটা অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না। যেমন আমরা উদাহরণে বলতে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তারপর আরো কিছু উদাহরণ দাও। হি ইজ হি ইজ মেকিং আ হাউস। এখানে কি হলো, হি ইজ মেকিং এ হাউস, এটা কোন ক্লজ? মানে দুইটা বাক্যই থাকবে একটা ক্লজ, এমন উদাহরণ দিতে হবে। যেমন একটা বাক্য বলবে যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং মাঝখানে কোন বিষয়টা দ্বারা সংযুক্ত হয়েছে সেটাও বলতে হবে। যেমন আমি এখানে একটা দেখিয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে এটা বলেছিলাম, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এখানে সে উপস্থিত নেই। তাহলে হি ইজ নট প্রেজেন্ট হেয়ার এটা হচ্ছে একটা স্বাধীন বাক্য, ইংলিশে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর অ্যাজ হি ইজ সিক, এখানে অ্যাজটা হচ্ছে ডিসি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। এই হি ইজ নট প্রেজেন্ট হেয়ার এইটার উপরে ডিপেন্ড করে আছে অ্যাজ হি ইজ সিক। তাহলে এখানে অ্যাজটা হচ্ছে একটা কি, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নির্ধারক। যেমন এখানে এই যে নির্ধারণ করে দিয়েছি কি কি থাকলে এটা নির্ধারণ হয়। এখানে বলেছিলাম না একটা জায়গা, এই যে জায়গাটা, অ্যাজ, সিন্স, বিকজ। ক্লজ চিনতে গেলে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার গুলো মুখস্থ করতে হবে। আরেকটা কথা এখানে, হেড ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা কি, যে ক্লজের পূর্বে, আবার শুনেন, যে ক্লজের পূর্বে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ হয়। কত সুন্দর চমৎকার কথা, যে ক্লজের পূর্বে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স থাকে সেই ক্লজটি সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ হয়। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বের করার জন্য আমাদের অন্য কোনো জাদুবিদ্যার প্রয়োজন নেই, এইটা মনে রাখবো। অ্যাজ হি ইজ সিক, এই বাক্যটা যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এইটা আমরা অনায়াসে বের করতে পারি, কারণ এর প্রথমে একটা অ্যাজ রয়েছে, একটা লিঙ্কার্স রয়েছে, এই যে এইগুলা থাকবে, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, সো দ্যাট, লেস্ট, ইফ, আনলেস, দ্যাট, আর বিভিন্ন ডাব্লিউএইচ ওয়ার্ড। এই রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব থাকলে কোনো বাক্যের প্রথমে বা পূর্বে, তাহলে সেই বাক্যগুলা ডিপেন্ডেন্ট ক্লজ হয়, সেই বাক্যগুলা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। আচ্ছা, একদিনে আমি একটা লেসনের পিছনে এতটা সময় নিব না। এখন আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল বা প্রেজেন্টেশনের জন্য আমি সেই দিকে একটু চলে যাচ্ছি। আর তার আগে একটা বিষয় দেখাতে চাই, আমাদের ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে আমাদের কথা বলতে গেলে আমরা যখন নিজেকে পরিচয় দিতে চাই তখন আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব বেশি পরিমাণে কাজে লাগে। সেই বিষয়গুলো কি, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এইগুলো এখন আপনাদেরকে একটু পড়তে হবে, রিড আউট করতে হবে খুব লাউডলি। কে পড়তে পারবেন সে বলবেন। যেমন দেখেন, হোয়াটস ইউর নেম, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, বলবেন মাই নেম ইজ অ্যালেক্স, বলবেন মাই নেম ইজ ইমদাদুল হক, মাই নেম ইজ, কি বলতে হবে, মাই নেম ইজ, এখানে যার যে নামটা রয়েছে সেই নাম বলবেন। যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, আই এম 25 ইয়ার্স ওল্ড। হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম চিকাগো, আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম গাজীপুর, আই এম ফ্রম ঢাকা। হোয়ার ডু ইউ লিভ, দেখেন এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতরে কোনো না কোনো একবার আমাদের লাগে। হোয়ার ডু ইউ লিভ, এখানে ভাইবা বোর্ডে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় বাস করেন, আপনার জন্মস্থান কোথায় বা আপনি কোথায় আছেন এই মুহূর্তে, হোয়ার ডু ইউ লিভ। বলতে হবে আই লিভ ইন লস অ্যাঞ্জেলস নাও, এটা আমেরিকার একটা শহর, বলবেন আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন চাঁদপুর, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন বরিশাল, যে যেখানে রয়েছেন। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, আই অ্যাম আ গ্রাফিক ডিজাইনার, বলতে পারেন আই অ্যাম আ টিচার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ ফার্মার, যে যে পেশায় রয়েছেন। আর ইউ আই স্টুডেন্ট, বলবেন নো, আই গ্রাজুয়েটেড লাস্ট ইয়ার, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই studying or my graduation. Do you have any siblings? Yes, I have one brother, older brother. I have one older brother. Are you married? বলবেন no, I'm single. অথবা yes, I'm married. What are you? What are your hobbies? I love reading and hiking. হুম?
তারপর বলছে ডু ইউ হ্যাভ এনি পেটস? ইয়েস আই হ্যাভ এ ক্যাট নেমড লুনা। আই হ্যাভ এ ক্যাট নেমড লুনা। তাহলে দেখেন কতগুলা বাক্য বললাম, এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। এরপর একটা রয়েছে ডেইলি লাইফ, কি আছে দেখেন, ডেইলি লাইফ। হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়াক আপ? হোয়াট টাইম মানে কোন সময়ে, ডু ইউ ইউজুয়ালি ওয়াক আপ? অ্যারাউন্ড 7 AM। দেখেছেন সুন্দর একটা শব্দ, অ্যারাউন্ড 7 AM। এর বাংলা অর্থটা কি দাঁড়ায় কেউ বলতে পারবেন? অ্যারাউন্ড 7 AM এর অর্থ হচ্ছে 7টার কাছাকাছি, 7টার একটু আগেও হইতে পারে, 7টার পরেও হইতে পারে। ডু ইউ মেক ইউর ওন ব্রেকফাস্ট? তুমি কি তোমার নিজের সকালের নাস্তা তৈরি করো? ইয়েস মোস্ট অফ দ্য টাইম। দেখবেন যারা ফরেন কান্ট্রিতে থাকে সেখানে কিন্তু ওইভাবে আমাদের দেশের মতো কাজের লোক পাওয়া যায় না, তো এই লোক কি করে, বলছে ইয়া মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ আমি অধিকাংশ সময় আমার নিজের নাস্তা আমি নিজে তৈরি করি। হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক? কি বলছে, হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক? আই ইউজুয়ালি ড্রাইভ। হোয়াট টাইম ডু ইউ স্টার্ট ওয়ার্ক? অ্যাট 9। সংক্ষেপে বলতে পারি স্টার্ট অ্যাট 9। ডু ইউ টেক লাঞ্চ টু ওয়ার্ক? সামটাইমস অর আই গ্রাব সামথিং নিয়ার বাই। দেখছেন কি বলছে যে ডু ইউ টেক লাঞ্চ টু ওয়ার্ক সামটাইম, কাজের সময় কি তুমি লাঞ্চ করো? কখনো করি, কখনো আমি এটা এড়িয়ে চলি। হোয়াট ডু ইউ ডু আফটার ওয়ার্ক? কাজের পর তুমি কি করো? আই ইউজুয়ালি গো টু দ্য জিম অর রিল্যাক্স। এই শিটগুলো আপনারা যদি কেউ পড়তে পারেন, আপনার দৈনন্দিন জীবন বলেন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বলেন, দেখেন পরের একটা শিটে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাট ওয়ার্ক টু স্কুল। হোয়াট ডু ইউ ডু অ্যাট ওয়ার্ক? আই হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজাইন। ডু ইউ লাইক ইউর জব? তুমি কি তোমার চাকরিটা পছন্দ করো? ইয়া ইটস প্রিটি কুল। দেখেছেন ইটস প্রিটি কুল মানে কি আমি এটা খুব পছন্দ করি, এটা খুব সুন্দর একটা চাকরি। হাউ ইজ ইউর বস? তোমার যে অফিসের বস রয়েছেন তিনি কেমন? শি ইজ গ্রেট। শি ইজ গ্রেট। দেখেন এই শি ইজটাকে আমরা কিন্তু এখানে শর্টে লিখে দিয়েছি, শর্ট ফর্মে। কি করলাম? শি ইজ গ্রেট। রিয়েলি সাপোর্টিভ। ডু ইউ গেট অ্যালং উইথ ইউর ওয়ার্কার্স? ইয়া উই আর লাইক আ টিম। আর ইউ ওয়ার্কিং অন এ প্রজেক্ট? ইয়া। দেখছেন ইয়েস কে ইয়াপ, ইয়েপ বা ইয়া বলা হয়। এ মার্কেটিং কোম্পানি। ডু ইউ ওয়ার্ক ওভার টাইম? সামটাইমস হোয়েন ইটস বিজি। ইজ ইউর জব স্ট্রেসফুল? তোমার চাকরিটা খুব চাপের, এটা কি খুব প্যারা দেয়? ইট ক্যান বি বাট আই ম্যানেজ। এটা একটু স্ট্রেসফুল বাট আমি এটা ম্যানেজ করে নেই। হাউ লং ইজ ইউর লাঞ্চ ব্রেক? কি বলছে? হাউ লং ইজ ইউর লাঞ্চ ব্রেক? ইটস ইউজুয়ালি অ্যান আওয়ার। ডু ইউ স্টাডি অ্যাট নাইট? ডু ইউ স্টাডি অ্যাট নাইট? হোয়েন আই ওয়াজ ইন কলেজ আই ডিড। দেখেন অনেকগুলা শিট একসঙ্গে আমি প্রোভাইড করব। কি বলছে? মেকিং প্ল্যান। আর ইউ ফ্রি দিস উইকেন্ড? ইয়া আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানস। ওয়ান্ট টু গ্রাব কফি টুমরো? শিওর। হোয়াট টাইম? গ্র্যাব মানে কি তুমি কি আগামীকাল আমার সঙ্গে কফি শপে বা কফি খাবে, কফির আড্ডায় থাকবে? শিওর অবশ্যই। হোয়াট টাইম কোন সময়ে? হোয়াট আর ইউ ডুইং টু নাইট? জাস্ট স্টাডিং ইন অ্যান্ড ওয়াচিং নেটফ্লিক্স। ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট লেটার? দ্যাট সাউন্ডস গ্রেট। দেখেছেন নতুন নতুন শব্দ এখানে আমরা শিখতে পারবো। তো এইভাবে আমাদেরকে কিন্তু আগাতে হবে, এই শব্দগুলোর মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন বাক্য বাক্য শিখতে পারবো। হুম। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কথা বলতে গেলে আমাদের অনেক রুল প্রয়োজন হয়। শুধু টেন্স, সেন্টেন্স বা পার্টস অফ স্পিচ বা এই যে ক্লজ দেখালাম, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারি না। মনের ভাবগুলো ব্যক্ত করতে গেলে ওর বাহিরেও আমাদের অনেক রুল শেখা লাগবে। এই রুলগুলো না জানলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। একটা রুল আছে ইউজড টু এর ব্যবহার। ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত। যদি বলা হয় লোকটি চায়ে অভ্যস্ত, দেখবেন ঘন ঘন অনেকে চা খায়। আমি শহুরে জীবনে অভ্যস্ত। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আমি চা খেতে অভ্যস্ত। সে মোটর সাইকেল চালাতে অভ্যস্ত ছিল। এই বাক্যটা কিসে বললাম? পাস্ট ফর্মে বললাম যে ছিল। যদি বর্তমান কালে অভ্যস্ত হয় তখন ব্যবহার করবেন ইউজ টু। তখন কি ব্যবহার করতে হবে দেখেন, ইউজ টু। সাবজেক্ট প্লাস পার্সন অনুসারে এম ইজ আর অজয়ের, এরপর ইউএস ইডি, নট ইউজ না, কিন্তু এটা উচ্চারণ করতে হবে ইউজড। শেষে একটা ডি বা ড আসবে। যেমন দেখেন লোকটি চা খেতে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু টি। আমি শহুরে জীবনে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু সিটি লাইফ।
এই বাকি যে কথাগুলো রয়েছে, লোকটি ধূমপানে অভ্যস্ত, সে সকালে হাঁটতে অভ্যস্ত, তারা ফুটবল খেলায় অভ্যস্ত, আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নই, এটা এই স্ট্রাকচার দিয়ে করবেন। কিভাবে? সাবজেক্ট প্লাস পার্সন অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস ইউজ টু প্লাস নাউন অথবা ভার্বের পর আইএনজি। এটা গেল হচ্ছে ইউজ টু এর একটা নিয়ম। আপনাদের হোমওয়ার্কের জন্য এটা রয়েছে, ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। ইউ শুড ইউজ টু লার্ন ইংলিশ। আপনাকে কেউ বলছে যে তুমি তো ইংরেজি শিখতে চাও, তাহলে তোমার ইংরেজি শিখতে অভ্যস্ত হওয়া উচিত। অভ্যস্ত কথাটা এসেছে অভ্যাস থেকে, হ্যাবিট থেকে। অর্থাৎ প্রতিদিন আপনি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটার পিছনে সময় দেন, আপনি শিখতে পারবেন। আমরা এখানে অধিকাংশই হচ্ছে কর্মজীবী, বিভিন্ন, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, তাই না? কেউ রানিং স্টুডেন্ট রয়েছি। তো যদি কেউ ইংরেজি শিখতে চান, আপনাকে অবশ্যই এর পিছনে সময় দিতে হবে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, কথাটা মনে রাখবেন। কোনো জাদুবিদ্যা, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জগতে কোনো কিছু অর্জন করা যায় না। আর যদিও কিছু যায়, তাহলে সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, নট পার্মানেন্টলি। আর ইউ ওকে? তো দেখেন, এখানে আমরা ইউজ টু দিয়ে একটা রুল শিখলাম। এরপর আই অ্যাম বিং অ্যাবেল, এইটার অর্থ কি দাঁড়ায়? আমি পারছি। আই অ্যাম বিং অ্যাবেল, আমি পারছি। যেমন দেখেন, আমি ইংরেজিতে কথা বলতে পারছি, সে মোটর সাইকেল চালাতে পারছে, আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি। অনেকেই আমার কাছে লিখে ইংরেজি শিখে ফোন করে যে স্যার, আমি এখন মোটামুটি অল্প অল্প কথা বলতে পারি, এখন আমি ইংরেজিটা শুনে বুঝতে পারি, এখন আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি। তাহলে এই যে পারছি, এই কথাগুলো আই অ্যাম বিং অ্যাবেল, এই বিং কথাটা কোন জায়গা থেকে এসেছে জানেন? বি ভার্বের আইএনজি ফর্ম। কি বললাম? এটা হচ্ছে বি ভার্বের একটা আইএনজি ফর্ম। আমি একটু লিখে দেই। যেমন যদি এখানে লিখি বিই, বি, হ্যাঁ, বি, তারপর দিতে হবে প্লাস, কি দিতে হবে বলেন? বি প্লাস, হ্যাঁ, বি প্লাস আই এন জি, এই বিং সমান সমান কি হলো? বিং, বি ই আই এন জি। এই বিং শব্দের অর্থ হচ্ছে হচ্ছে বা চলছে। কি হবে বলেন? হচ্ছে বা চলছে। বি ভার্বের ভিতর থেকে অনেকগুলো জিনিস আনা যায়, সাধারণত 8টি জিনিস আনা যায়। 8টি জিনিস কি কি বলেন তো? বি স্বয়ং নিজে একটা ভার্ব। বি ভার্বের ভিতরে কি কি থাকে দেখেন, গত একটা ক্লাসে বলেছিলাম, বি স্বয়ং নিজে একটা ভার্ব। এর প্রেজেন্ট ফর্ম হয় হচ্ছে অ্যাম, ইজ, আর। কয়টা হলো? 4টা। এর পাস্ট ফর্ম হয় অজ, ওয়্যার। আবার এই বি ভার্বের একটা কেবল দেখালাম বিং, আর আরেকটা রয়েছে বিন। কি আছে বলেন? এখানে লিখলাম বি ডাবল ই এন, এটা হচ্ছে বিন, বয়রস্যি দন্তন্য, বিন। আর প্রথমটা লিখেছি বিং, বয়রস্যি অনুস্বর, বিং। মনে রাখবেন, অনেকে কিন্তু আমরা এই জায়গাগুলো পারি না, এখানে কনফিউজড হয়ে যায়। দেখেন, এটা একটু লিখে দেই আমি। বি ভার্বের, বি স্বয়ং নিজে একটা ভার্ব। এই বি ভার্বের, যেমন আমরা ইট ভার্বের ভার্ব ফর্ম পড়েছি না, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। একটু আপনাদেরকে দেখাই, এই যে যেগুলা বলছি, সবাই এগুলো জানেন তাই না? কল মানে ডাকা, কল্ড, কল্ড, কল্ড। তো এই যে জায়গাটা একটু বললাম, এটা একটু লিখে দেখাই। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, তারপর হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে এ আর ই, অ্যামিজার। আচ্ছা, এর ফার্স্ট ফর্ম হবে ডাব্লিউ এ এস, অজ, ওয়্যার, ডাব্লিউ ই আর ই, অজয়ের। কি হবে বলেন? অজয়ের। আর এই বি ভার্বের প্রত্যেকেরই তো জানতে ইচ্ছা করে, যেমন ইট ভার্বের শেষের ফর্মটা হচ্ছে ইটেন, ইট, এট, ইটেন। ডু ভার্বের শেষের ফর্মটা হচ্ছে ডু, ডিড, ডান। কি হবে বলেন? ডান। আচ্ছা, তারপর প্লে ভার্বের ভি3 হচ্ছে প্লেড। আর এই বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে, মনে রাখবেন আজকে থেকে, বি ডাবল ই এন, বিন। আমরা এই বিন এর উৎপত্তি স্থল কোথায়, আমরা এটা অনেকেই আজ পর্যন্ত জানি না। যেমন কাজটি করা হইয়াছে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখানে বিন কেন দিলেন? কারণ ওই যে কাজটি করা হইয়াছে, বি মানে হওয়া, আর হইয়াছে ইয়াসি, ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেখানে ভার্বের ভি3 বসে। যেমন আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে ইটেন কেন দিলেন? বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এখানেও ঠিক তাই, কাজটি করা হইয়াছে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এবং বি মানে হওয়া, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি ভার্বের ভি3 বসে, তাই এখানে বিন হবে। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। কি হবে বলেন? দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। দেখেন, একই সাথে অনেক জিনিস, যারা ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবে তারা শিখতে পারবে। এই বি ভার্বের মতো একটা খুব ঝামেলার জিনিস এই যে জায়গাটা,
হুম, এই জায়গাটা সবাই একটু দেখে রাখেন। দেখেন, এটা যদি বলি কি লিখলাম, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। দেখেন, এই সাধারণ জিনিসগুলো আমরা অনেকে ভুল করে বসে থাকি। হি হ্যাজ এ কার, এখানে মূল ভার্ব কোনটি? হ্যাজ। আচ্ছা, যখন নেগেটিভ করলাম তার একটা গাড়ি নেই, কি হলো? হি ডাজ নট হ্যাভ এ কার। আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন এই যে প্রথম বাক্যে লিখেছি হি হ্যাজ এ কার, দ্বিতীয় বাক্যে এখানে হি ডাজ নট হ্যাভ এ কার কেন লিখলাম? এখানে তো হ্যাজ ছিল, এখানে হঠাৎ করে হ্যাভ নিয়ে আসলাম কেন? এখানে হঠাৎ করে আমি হ্যাভটা কেন বসালাম? এটা ব্যাখ্যাটা কে দিতে পারবেন? সিঙ্গুলার নাম্বার, সেজন্য নেগেটিভ করার জন্য ডাজ আনা লাগছে। এটা তো এটা তো বললাম ডাজ আনা লাগছে। একজন বলছে যে প্রেজেন্ট, একজন বলছেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, কে জানি বলছেন যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যার জন্য এখানে ডাজ নট আনা লাগছে। আমার প্রশ্ন হচ্ছে ডাজে না, আমার প্রশ্ন হচ্ছে হ্যাবে। দেখেন, এই সিম্পল এন্ড সূক্ষ্ম বিষয়, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হি হ্যাজ এ কার আর হি ডাজ নট হ্যাজ এ কার, এইটা না লিখে লিখেছি হি ডাজ নট হ্যাভ এ কার। তো ডাজ নট হ্যাভ কেন লিখলাম? কারণ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ বাক্য। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। আর এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই সাবজেক্ট বা কর্তা, এ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, হি বা সি। যদি এখানে করিম রহিম কারো নাম হতো, তাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এবং 12টা টেন্সের ভিতরে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর এই হি থাকার কারণে এখানে ডাজ নট এনেছি। তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ বসে। তাহলে এই ডাজটা কিন্তু থার্ড পারসন অনুসারে বসেছে। আবার যদি আমি এখানে হ্যাজ বসাই, অলরেডি প্রথম বাক্যে দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে একটা থার্ড পারসন ফর্ম বসিয়েছি। এই হ্যাজটা কেন এসেছে জানেন? হ্যাজের অর্থ কি এখানে অনেকেই আমরা জানি না। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা বা পাওয়া। হ্যাবের অনেক অর্থ হয়, হ্যাবের কিন্তু অনেক অর্থ হয়, মনে রাখবেন। হ্যাভ মানে এই যে দেখেন, এই বাক্যটা দেখেন, যখন আমি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম তখন এইটা আপনাদের সামনে আমি দেখিয়েছিলাম। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা বা পাওয়া। তো এখানে হ্যাভ মানে আছে। হ্যাবের আমরা প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম জানি না, কিন্তু আসলে প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়। দেখেন এখানে লিখে দিয়েছি, এই যে 3টা ভার্ব লিখেছি, হ্যাভ, ডু এবং ড্রাইভ। মনোযোগ দিয়ে দেখেন এই ক্লাসগুলো, পরবর্তীতে কাজে লাগবে আপনাদের। হ্যাভ, ডু এবং ড্রাইভ, এদের 5টা করে ভার্ব ফর্মে আমি তুলে ধরেছি। হ্যাভ মানে হচ্ছে আছে, তাহলে ছিল ইংরেজি কি? হ্যাড। আর যদি বলা হয় এর ভি3 অংশও কিন্তু হ্যাড, আর এর আইএনজি ফর্ম কি হবে? হ্যাভিং। কি হবে বলেন? হ্যাভিং। আর এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। থার্ড পারসন ফর্ম বুঝেন তো? যেমন যদি বলি ইট, আমি এখানে একটু লিখে দেখাই, দেখেন ই এ টি, ইট। ইট মানে হচ্ছে খাওয়া, এর পাস্ট ফর্ম হবে এ টি ই, এট। এর ভি3 ফর্ম হবে ইটেন, ই এ টি ই এন। একটু বড় করে দিচ্ছি দেখেন, ইট, এট, ইটেন। এর আইএনজি ফর্ম হবে ইটিং, ই এ টি আই এন জি, ইটিং। আর এর থার্ড পারসন ফর্ম হবে ই এ টি এস, সরি ভুল হয়ে গেল, ই এ টি এস, ইটস। হুম, তাহলে দেখেন এখানে ইট ভার্বের, জাস্ট ওয়েট এ বিট। হুম, এখানে কি লিখলাম? এই ইট ভার্বের যেমন থার্ড পারসন ফর্ম, এটা লিখেছি ইটস। এটা কখন ব্যবহার করা হয়? যদি বলি করিম ভাত খায়, করিম ইটস রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস। আরেকটু মনে রাখবেন, এই এসটা ভার্বের পরে এস বা ইয়েস, এটা ব্যবহার করা হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়। তদ্রূপ এখানে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাপস না। আমরা অনেকে বলি যেমন ইট ভার্বের থার্ড পারসন ফর্ম যদি ইটস হয়, তাহলে হ্যাভ হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাপস হবে না কেন? কিন্তু না, ইংরেজি গ্রামার অনুসারে হ্যাভ ভার্বের
থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এইবার জায়গায় আসেন, তার একটা গাড়ি আছে, এর ইংরেজিটা হবে হি হ্যাজ এ কার। এখানে তো যেমন লিখেছি সে ভাত খায়, হি ইটস রাইস, এখানে আমরা লিখতে পারতাম হি হ্যাভস এ কার, এই হ্যাবের পরে এস দিতে পারতাম, কিন্তু পারিনি। কেন পারিনি? হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। ঠিক তদ্রূপ হি ডাজ নট, এখানে আর হ্যাজ দেওয়া যায় না, কারণ এই ডাজটা হচ্ছে থার্ড পারসন অনুসারে বসেছে। আবার যদি এখানে আমি হ্যাজ বসাই, তাহলে দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসে এরা মারামারি করবে। এই জন্য একটা থার্ড পারসন ফর্ম দিয়েছি ডাজ, আর আরেকটা মূল ভার্বের এই বেসিক ফর্মে, বেস ফর্মে ফিরিয়ে এনেছি হ্যাভ। ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন? যে একই বাক্যে এখানে হি হ্যাজ এ কার আর হি ডাজ নট হ্যাভ এ কার, এটা কেন লিখলাম, এর ব্যাখ্যাটা কি সবার কাছে ক্লিয়ার? দেখছেন, যত সময় গড়াচ্ছে লোকজন সব চলে যাচ্ছে। আচ্ছা, এইভাবে যারা ক্লাস থেকে লিভ নেয় তারা কখনো শিখতে পারে না। তারপর কি বললাম? হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজ নট ড্রাইভ এ কার, দেখেন এখানে একটা ছোট্ট করে এস দিয়েছিলাম। সবাই জানেন যে বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এই জন্য হি ড্রাইভস এ কার। আর যখন হি ডাজ নট দিব, তখন আর ড্রাইভস হবে না, ড্রাইভ হবে। আমরা যখন বিভিন্ন স্কুল কলেজের খাতা দেখি, আমরা যখন পরীক্ষার প্রশ্নের খাতাগুলো দেখতে পাই, তখনই প্রায় দেখি অধিকাংশ 90% ছেলে মেয়ে এইটা ভুল করে বসে থাকে। হি ড্রাইভস এ কার, এখানেও আবার লেখে হি ডাজ নট ড্রাইভস এ কার। তাহলে দুইটা থার্ড পারসন দেওয়া যাবে না, এখানে হি ডাজ নট ড্রাইভ এ কার এটা হবে। হি হ্যাড এ কার, এর অর্থ কি বলেন তো? এই হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড, তার একটা গাড়ি ছিল। হি ডিড নট হ্যাভ এ কার, এই দেখেন যখন ডিড দিলাম তখন আর এখানে হ্যাড হবে না। ডিডের পরে সব সময় সারা জীবন মনে রাখবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হি ডিড নট হ্যাভ এ কার। হুম, আর এটা মনে রাখবেন হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না, হ্যাজ, মনে রাখবেন। তদ্রূপ ডু, ডিড, ডান, ডুইং, আর এই ডু ভার্বের থার্ড পারসন ফর্মটা হচ্ছে ডাজ। ডু ভার্বের থার্ড পারসন ফর্মটা কি হবে? ডাজ। এইখানে একটু লক্ষ্য করেন, হি ডাজ নট হ্যাভ এ কার, আমরা অলরেডি পড়ে এসেছি হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাজ, আর ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। ডু ভার্বের থার্ড পারসন ফর্ম কি হবে? ডাজ। তাহলে এখানে যদি প্রথম বাক্যে লিখেছি হি হ্যাজ এ কার, এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম দিয়েছি হ্যাজ, আর হি ডাজ নট, আমরা জানি ডু ভার্বের থার্ড পারসন ফর্ম ডাজ। তাহলে এই ডাজ আর হ্যাজ এ যদি আমরা একই সঙ্গে বসাই, তাহলে কিন্তু এদের ভিতরে একটা কনফ্লিক্ট, একটা সংঘর্ষ বেঁধে যাবে। এই জন্য নেগেটিভ করার সময়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করার সময় যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন থাকে, তাহলে এই ডাজ নটের পরে এখানে আর হ্যাজ দেওয়া যায় না, এখানে হ্যাভ দিতে হয়। এই ধরনের অসংখ্য উদাহরণ আপনারা নিজেরা বানাতে পারবেন। যদি বলি মিতা গান গায়, মিতা সিংস এ সং, আর যদি বলি মিতা গান গায় না, মিতা ডাজ নট সিং এ সং, তখন আর ওখানে সিংস সিংস দেওয়া যাবে না। তো এই যে বিষয়গুলো বুঝালাম, আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আর যারা এই ক্লাসগুলো ভালোভাবে এখনো বুঝতে পারেননি, যদি বেসিকের সমস্যা থেকে থাকে, প্রবাসী যদি কেউ এখানে থেকে থাকেন, এখানে উপরে আমার নাম্বার দেখা যাচ্ছে, নাম্বারটা একটু আপনারা নোটবুকে লিখে রাখবেন। এই নাম্বারটায় পরবর্তীতে নক দিবেন। অনেকের অনেক রকমের পার্সোনাল প্রশ্ন থাকে, আমার কাছে নক দিয়ে এখান থেকে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, গুড নাইট।